ভারত জাগাত মাঝি পারগানা মহল তথা মাঝি হপনরা নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করবে, এটুকু আজকে আমরা কার্জন গেটে বলে যাচ্ছি। ডিএম অফিসের এই গণডেপুটেশনে বলে যাচ্ছি, আমাদের দাবি কি, আমাদের কথা কি? আমাদের কথা কোন রাজনৈতিক দল শুনতে চাইছে না। তারা নিজেরাই নিজের খুশি মতো জোর জুলুম, নিজের খুশি মতো কাজকর্ম করছেন। আমরা আজকে এর প্রতিবাদ জানাচ্ছি। আর এই প্রতিবাদে সুরাহা না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব বৃহত্তর আন্দোলন করতে। প্রায় 2.5-3 লক্ষ ফেক এসটি সার্টিফিকেট হয়েছে। কার মদতে হলো? আমরা বাধ্য হব অস্ত্র তুলে নিতে, কারণ প্রাতিষ্ঠানিক চক্রান্ত চলছে। এখানে রাজনৈতিক দাদাদের মদত, এখানে প্রশাসনিক মদত। এই মদতে আমাদের রক্ত ক্ষয় ছাড়া অন্য পথ আর নেই। কারণ সংবিধানকে এরা পুড়িয়ে দিতে চাইছে, সংবিধানকে মানতে চাইছে না। তাহলে আমাদের পেটের ভাত, আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বন্ধুগণ, আজকে আপনারা জাগ্রত হন। আপনারা বি.আর. আম্বেদকরের সংবিধানকে সকলে সম্মান করি, কিন্তু বর্তমানের রাজনৈতিক পরিস্থিতিতে, প্রশাসনিক পরিস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে আজ ব্যানার্জি, চ্যাটার্জি, রায়, খাতুন, বিশ্বাস, চৌধুরী, পাত্র এরা কি করে এসটি হয়? এর উত্তর কোন এসটিও কোন ডিএম ম্যাডামের কাছে আছে? আমাদের মাননীয় সিএম ম্যাডাম স্বীকারও করছেন অনেক ফেক সার্টিফিকেট পশ্চিমবঙ্গে রয়েছে। তাহলে ইমিডিয়েট তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না কেন? তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না কেন? আমরা আর বেশি অপেক্ষা করব না। আমরা এতদিন সহ্য করে আছি। আজ লালের জামানায় শুধু দরজা জানালা খোলা ছিল, সেখান থেকে 2-1টা ফেক এসটি সার্টিফিকেট বেরোতো। কিন্তু বর্তমান জামানায় আপনারা দেখেছেন বিভিন্ন ক্যাম্প করে দুয়ারে সরকার, এই দুয়ারে সরকার ক্যাম্প করার পর মুড়ি মুরগির মতো ফেক এসটি সার্টিফিকেট বিক্রি হচ্ছে। আমরা মেমারিতে একজনকে পেয়েছি, প্রশাসনের কাছে আবদার রাখছি, না হলে ওকে জীবন্ত বাড়িতে পুড়িয়ে মারবো। তাহলে প্রশাসন আমাদের যা করার করবেন। আমরা নিজেরা দেখতে পাচ্ছি সংবিধানকে অগ্রাহ্য করা হচ্ছে। সংবিধান অগ্রাহ্য করার পরে আমাদের যে পেটের ভাত, আমাদের যে সিট, তাতে আপনি মেডিকেলে বলুন, তাতে আপনি কলেজে বলুন, আমাদের শিক্ষাগত বিভিন্ন স্কুল, কলেজ, চাকুরিতে এই ফেক এসটি সার্টিফিকেটরা আমাদের পেটের ভাত কেড়ে নিচ্ছেন, আমাদের পেটের ভাত কেড়ে নিচ্ছেন। আজকের এই দিনটি ইতিহাসের পাতায় লিখতে চাই। রিভিউ মিটিং হবে এবং আজকের যা যা ডিমান্ডগুলো আগামী 1 মাসের মধ্যে পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। আমরা চাই, বাংলা বলতে আমাদের সত্যি খুব কষ্ট হয়, বাংলা বলতে আমাদের সত্যি কষ্ট হয়। বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ট্যাগর বলে গেছেন, মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান। আমরা তাহলে কোথায়? আমরা আমাদের ভাষায়, আমাদের লিপিতে পড়ার সুযোগ পাবো না কেন? কেন পাবো না? আমাদের এটাই ডিমান্ড। কেজি টু পিজি, কিন্ডারগার্টেন, কেজি টু পিজি, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের আদিবাসী অধ্যুষিত এলাকাতে
অলচিকি লিপিতে সাঁওতালি ভাষায় পঠন পাঠন ইমিডিয়েট চালু করতে হবে। আজ আমাদের এত কথা মাইকে বলতে হতো না। আমাদের যারা জনপ্রতিনিধি, আমাদের যারা এমএলএ এমপি, আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি, তারা চুরি করে রেখেছে, নিজের কথা সোজা করে বলার ক্ষমতা নেই। যে সমস্ত নির্বাচন করে আমরা সরকারে, বিধানসভায়, বিভিন্ন দপ্তরে বলার কথা বিবেচনা করে আমরা ভোট দিয়ে তাদেরকে পাঠাচ্ছি, তাদের মিনিমাম যোগ্যতা, মিনিমাম বলার ক্ষমতা নেই। আরে আপনি যে সিটে জিতে আসছেন সেই সিটটা এসপি ছিল বলে আপনি সেই সিটে আছেন। আপনি নিজের অধিকারের কথা বলবেন না, আগামী দিনে সেই সিটটাই তো থাকবে না। আপনাকে বেশি কিছু বলতে হবে না। আপনি বলবেন হোস্টেলগুলোকে ইমিডিয়েট চালু করতে হবে, আপনি বলবেন রেকর্ড করতে হবে, আপনি বলবেন মাঝি ধানের রেকর্ড করতে হবে, আপনি বলবেন মায়ের ঘাটি, শ্মশান ঘাটি রেকর্ড করতে হবে, আপনি বলবেন নিজের কথা বলবেন, নিজের অধিকারের কথা বলবেন। ভারত যখন মাঝি পারগানাওয়াল হিতলে, ভারত যখন মাঝি পারগানাওয়াল হিতলে, ভারত যখন মাঝি পারগানাওয়াল হিতলে, বাদল কিসকো হিতলে, দিশা পারগানাওয়াল বাদল কিসকো হিতলে, প্রণব গণেশ বাবু উपेल মান্ডিগঞ্জে হিতলে, उपेल मांडीगांव के जीतकर, भूतनाथ हासगांव के जीतकर, एक तीर धनु के मारो टान, 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 तीर धनु के मारो टान, एक चाहर मोटा सांताल को, एक चाहर मोटा सांताल को, संतान को सिद्धू कानू बिरसा मुंडा जीतकर, बाबा अब्दुल कमाजी जीतकर, इंडियन फर्स्ट फ्रीडम फाइटर अब्दुल कमाजी जीतकर, इंडियन फर्स्ट फ्रीडम फाइटर अब्दुल कमाजी जीतकर, आई माय मसरहाव, आई माय मतुलर बाबू मैं कटी 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 रिमाइंड दिला तमरा अडी उडे पढ़ा लगाबुना, लड़ाई लगाबुना, लड़ाई बेगर हक হইতে পারে না अडी तो আমি রাস্তায় রাস্তায় যখন স্লোগান দিতে দিতে আসছিলাম তখন দেখেছি যেখানে তামাম অন্যান্য আদিবাসী বৃন্দ মূর্খতার অন্ধকারে পড়ে রয়েছে, যেখানে আমার অন্যান্য আদিবাসী বৃন্দ টাকার তলায় শুয়ে তারা চাকরি চাকরি করছে, তারপরেও তারা সমাজের পর থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের বউ বাচ্চা নিয়ে শুয়ে পড়ে আছে। তাদের কাছে তাদেরকে ধিক্কার জানানোর জন্য রাস্তায় রাস্তায় যে হাত ছিল একটা ছোট্ট বোন, এইখানে রয়েছে সেরকম একটি বোন রয়েছে, এরকম এই বোনগুলো রাস্তায় রাস্তায় হাত ছিল। তখন ক্লান্ত রোড, অতটা পথ, এইটুকু বাচ্চার পায়ের হিসাব করলে হাঁটতে হাঁটতে সে জানে, সেখানে আমার বাবাকে কিভাবে বঞ্চনার শিকার হতে হচ্ছে, সেখানে আমার মাকে কিভাবে শোষণ নির্যাতনের শিকার হতে হচ্ছে, সে জানে আমি ওই পাশের বাড়ির লোকটার মতো আমার খাবার নেই কেন, সে জানে ওই পাশের বাড়ির ছেলেটার মতো আমার ঘরে কেন লন্ডনের আলো শুধু আমার এখানে ঝাড়বাতি নেই কেন, সে জানে আমি 3 তলায় পড়তে পারছি না কেন, আমি এখানে গাছের তলায় আমাকে পড়তে হয়, সে জানে খিদের যন্ত্রণা কতটা, সে জানে অন্ধকারে পড়ে টাকা চিকিৎসা না পাওয়ার কথা, সে জানে একটা ছাগলের ছবি যেতে হয় গ্রামে থাকা, সে জানে একটা বিষাক্ত কীট কামড়ে দিলেও তাকে মরণের দরজায় পৌঁছে যেতে হয়, সে জানে বলে আর পায়ে পায়ে সামনে এসেছে সেই ক্ষুদ্র শিশুদের মতো সে বলতে শিখেছে, উলঙ্গ রাজাকে উলঙ্গ নেন্ত রাজা বলার মতো সাহসিকতা সে দেখাতে পেরেছে। সে জানে আমাকে গিয়ে বলতে হবে এই সমস্ত রাজাদের যারা দেশটাকে শাসন করছে, এই সমস্ত রানীদের যারা দেশটাকে নির্লিপ্ত করছে, কলঙ্কালিপ্ত করছে, জালিমালিপ্ত করছে, সে জানে। তাই সে আজকে বলতে এসেছে রাজা তোর কাপড় কোথায়, সে আজকে বলতে এসেছে রানী তোর কাপড় কোথায়, নির্লজ্জ উলঙ্গতা নগ্নতা নিয়ে দেশ পরিচালনা দেশ পরিচালনা হচ্ছে আজকে। আর তা নাহলে ভারতবর্ষের আদিবাসীরা যাদেরকে আজকে পুজো করার কথা, যাদের সরলতা, যাদের সভ্যতা, যাদের পিওরিটি, যাদের ভদ্রতা, নম্রতা, যাদের শুভ্রতা, যাদের সাংস্কৃতিক কালচারের
উন্নয়ন, তাদেরকে দেখে আমাদের শেখা উচিত ছিল, তাদেরকে পুজো করার কথা ছিল। অন্যান্য সমস্ত মানুষ যেখানে আজকে ইন্টারনেটের মাধ্যমে হ্যাকার ঢুকে গেছে, অন্যান্য সমস্ত মানুষ যেখানে জানে ওকে আমি অমুক জাতি বলে দাঁড়িয়ে দেয়, তারখানে আমি চোরের মাংস ফেলে দিয়ে আসবো। অন্য জাতের মানুষ যেখানে জানে ওখানে আমি গরুর মাংস ফেলে দিয়ে আসবো। অন্য জাতের মানুষ যেখানে আজকে নিজেদের মধ্যে রক্ষাক্ষয়ী সংগ্রামে লিপ্ত হয়েছে বিনা কারণে, শুধুমাত্র অন্য জাত হলো টাইটেল বলে, সেইখানে তার নিজের মধ্যে লড়াইয়ের মনোবৃত্ত নিয়ে রয়েছে। সেইখানে আদিবাসী একমাত্র প্রিয় ভাত্র জাতি, আদিবাসী একমাত্র সৎ জাতি, যে তারা বলতে পারে এই ভারতবর্ষে আমার মা, যারা বলতে পারে স্বামী বিবেকানন্দের মতোই ভারতবর্ষের আদিম চণ্ডাল মুচি লেখর সমস্ত আমার ভাই, আমার ভাতা, আমার মা, আমার বন্ধু, তারা আজও বলতে পারে তারা প্রথম মানুষ হলেও, তারা প্রথম দাবিদার হলেও এই দেশের প্রকৃত মালিক এরা যদি হয়, তারপরে আমরা কোনোদিন কাউকে বলতে দিকেনি, বলতে শুনিনি তোমাকে আমরা পাকিস্তান তাড়িয়ে দেবো, আমরা তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, আমরা তাদেরকে বলতে শুনিনি। তারা কোথাও বলছেন না আপনাকে এই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে, আপনাকে এই ক্যাটাগরির আওতায় এনে আপনাকে এখানে তৃতীয় শ্রেণীর নাগরিকত্ব দিয়ে এখানে আপনাকে বন্দী করে রাখবো। এই ধরনের কথাবার্তা আদিবাসী কোনোদিন বলেনি, আজও বলে না, আজও বলে না। সেখানে আপনার মা আমার মা, আপনার দাদা আমার দাদা, কিন্তু আপনারা যখন এই যে বাসগুলো চলছে, বাসগুলোতে যখন প্যাসেঞ্জার গুলো তোলা হয়, তখন এই সমস্ত মানুষগুলো জানে আদিবাসীদের মা বোনের তাদের মা বোন নয়, কোলে পিঠে করে এইরকম নিজেদের বড়ের মতো করে বাসের মধ্যে তোলে। ওরা জানে আদিবাসীদের সহজ সরলতা, তাই তাদেরকে শোষণ করে ভেতরে ভেতরে সূক্ষ্ম চাতুরতার সঙ্গে সূক্ষ্মভাবে তাদেরকে নিপীড়ন করে, নির্যাতন করে, যার নাম হচ্ছে যৌন নির্যাতন। এই জন্য নির্যাতন ঘটে আদিবাসীদের সঙ্গে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি জায়গায়, প্রতিটা কর্মক্ষেত্রে আদিবাসী মহিলাদের সঙ্গে যৌন নির্যাতন ছড়ে বলে কৌশলে বিভিন্ন ইয়ার বিকাশ বা পাতার নাম করে তাদেরকে যে যৌন নির্যাতন করা হয়, আর আদিবাসী ছোট্ট ছোট্ট শিশুগুলোদের উপর যৌন নির্যাতন করা হয়। 2005 থেকে আজ পর্যন্ত ডেটাগুলো উঠিয়ে দেখবেন কত জায়গায় আদিবাসী মহিলা রেপ হয়েছে, কত জায়গায় আদিবাসী মহিলাদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে, কিন্তু প্রশাসন ওই আর কি করার মতো বার্তা কোনদিন ওঠায়নি। কোন প্রশাসন নির্ভয়া অভয়াদের কত যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছিল, সেখানে আদিবাসীদের বেলায় ওঠেনি। এই হচ্ছে আদিবাসীদের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতন, এই হচ্ছে আদিবাসীদের সঙ্গে শোষণের কাহিনী, নিপীড়নের কাহিনী। বন্ধুগণ, আমরা আজ এখানে বর্তমানে আসছি না, দীর্ঘদিন ধরে আমরা আসছি, দীর্ঘদিন ধরে আমরা আমাদের দাবি দেওয়ার কথা বলছি। প্রশাসন সব জানে, কিন্তু নির্লজ্জ বেহায়া কাদের বলে জানেন? যারা সব জেনে শুনেও করতে চায় না, তাদের বলে নির্লজ্জ বেহায়া মানুষ। আমি লেখাপড়া করে আসবো, ডিগ্রি করে আসবো, প্রাইমারি থেকে হায়ার এডুকেশন পড়তে শিখবো। আমার ভাই, আমার ভারতবর্ষের মানুষ, আমার দেশ এক রক্ত, আমরা এক রক্তে, তোমার রক্ত আমার রক্ত এক। ওরা একই বিন্দুতে দুটো হিন্দু মুসলমান পড়তে শুনেছি, আমরা বলতে শুনেছি আমরা সবাই ভাই ভাই, আমরা বলতে শুনি ভারতবর্ষ সবাই এক। সেই সমস্ত লেখাপড়া করতে করতে এসে সেই সমস্ত জায়গায় কলেজে ডিগ্রি করতে গিয়ে সেখানে লেখা ছিল কাউকে শোষণ করতে নেই, কাউকে নিপীড়ন করে নেই, পাশের কুকুরটাও যদি খিদে না পায়, এই কুকুরটাও যদি তার যদি খিদে পায় তাকে দুটো রুটি পর্যন্ত দিতে হবে। সেটা লেখাপড়া করতে করতে আমরা শিখে এসেছি, ওনারাও শিখেছেন। ওনাদেরকে বড় বড় পরীক্ষায় পাস করে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হয়েছিল যে তুমি দেশের সেবা করবে কি করবে না, মানুষের সেবা করবে কি করবে না। সেই দেশ, সেই মানুষের মধ্যে আদিবাসী পড়ে না, সেই দেশে সেই আদিবাসীর মধ্যে, সেই দেশের নাগরিকদের মধ্যে আদিবাসী পড়ে না। তাই বিভিন্ন জায়গায় দেখবেন সমস্ত জায়গায় আদিবাসী ছাড়া আর বাকিদের উন্নয়ন, কিন্তু আদিবাসীরা যেই জীবনে পড়েছিল, যে খালে পড়েছিল, সেই খালের মধ্যে তারা আজও রয়েছে। আজও তাদেরকে রিক্সা টানতে হয়, আজও তাদের মাঠে কাজ করতে হয়, আজও তাদের লুঙ্গি পরিধেয় হয়ে থাকতে হয়। অল্প কোটিগত সংখ্যক মানুষের কথা বাদ দিন, হ্যাঁ আমরা রাষ্ট্রপতিকে পেয়েছি, আমরা রাষ্ট্রপতি মহাশয়কে এদের জন্য আমাদের গর্ব হয়, যেনারা আমাদের এই আদিবাসী সমাজ থেকে একটা মর্যাদাবান, ভারতবর্ষের সবচেয়ে উঁচু জায়গা, শ্রেষ্ঠ নাগরিকত্ব, প্রথম নাগরিক, সেই রাষ্ট্রপতি মহাশয়কে আমরা পেয়েছি আমাদের মুর্মু রাষ্ট্রের মধ্য থেকে। কিন্তু এটা কোথাও এরকম নয় কি
যে কাঠ কেটে নেওয়া হলো সেই কাঠকে নিয়ে নেওয়া হয়ে গেল বড় একটা দোকানে, সেখান থেকে ঝালাই মশলা করে নানান ভাবে পালিশ করে এমন ভাবে চাকচিক্য করে তুলে হলো, সে নিজেকে গাছ থেকে আলাদা করে ফেললো। সে নিজেকে মনে করছে সে তিনি আলাদা। সেই কাঠের কুঠার দিয়ে, সেই কাঠের কালি বল্লভ দিয়ে, সেই কাঠের যন্ত্র দিয়ে আজকে আমাদের মতো আদিবাসী গাছ বৃক্ষ বিন্দুগুলোকে নিধন করা হচ্ছে না তো? কোথাও না কোথাও ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে। আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন আমরা ধর্মে আদিবাসী, আমরা আমাদের ধর্ম সারি ধর্ম, আমরা না খ্রিস্টান, না মুসলমান, না হিন্দু, আমরা ভারতবাসী প্রথম, দ্বিতীয়ত আমরা এখানকার আদিবাসিন্দা। আমরা কোনো সাম্প্রদায়িক কথাবার্তা বলি না, কিন্তু আমাদেরকে বিভিন্ন ছল চাতুরের শিকারের মতো যে আমাদেরকে বাধ্য করা হয়। আমি একটা উদাহরণ আপনাদেরকে বলছি। এইখানকার যারা প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তাগণ রয়েছেন, তারা যারা আদিবাসী কাস্টের মধ্যে পড়েন না, তারা নির্দ্বিধায় আনন্দ সহকারে প্রতি বছর বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যোগদান করতে পারেন। দুর্গাপূজা, কালী পূজা, ফতেহ দহন দোহার থেকে ঈদ উল ফিতর সমস্ত জায়গায়, ঈদ মহরম সমস্ত জায়গায় কিন্তু পালন করতে পারেন। 25শে ডিসেম্বর পালিত হয়, সমস্ত জায়গায় ওনাদেরকে কোনো ছুটি নিতে হয় না, কারণ সরকার বাহাদুর তাদের জন্য ছুটি বরাদ্দ করেন। আর আমি সমরসামক, আমার ভাই কৃষ্ণ, আমার মান্ডি, আমি যাহার বাবা সন্তান কমিদনে বলার জন্য যখন আমি আমার মাতৃভূমিতে প্রণাম করতে যাব, যখন আমি এই গাছকে বহির্ভূতে পরিণত করার জন্য আমি তাকে প্রণাম করতে জল ঢালতে যাব, যখন আমি বিক্ষোভ তৈরি করতে চাই, আমি এই দেশের মধ্যে গাছকে আমি বাড়াতে চাই, জঙ্গল বাড়াতে চাই, তখন আমাকে বলতে হবে তোমাকে ছুটি নিয়ে যেতে হবে। আমাকে ব্যক্তিগত ছুটির মধ্যে থেকে সিএল নিয়ে আমাকে ধর্মীয় উৎসব পালন করতে হয়। কেন দাদা ভাই? Why this discrimination is happening with us? Why? কেন এখানে ডিসক্রিমিনেশন হচ্ছে আমাদের সঙ্গে? শুধু তাই নয়, আমাদের সঙ্গে ডিসক্রিমিনেশন হচ্ছে জঙ্গলে। আমাদের ভূমিগুলোকে উচ্ছেদ করা তো হচ্ছেই, জঙ্গল কেটে নেওয়া হচ্ছে। শহর নগরায়ন করার নাম করে জঙ্গল কেটে নেওয়া হচ্ছে। সেই জঙ্গল থেকে যে সমস্ত আর্থিক উৎস, সেখানে জঙ্গলের মধ্যে থাকা যে মাইন্স, যে কলিয়ারি, যেখানে যে তরল সম্পদ, তরল সোনা, কয়লা খাদান, এই সমস্ত জায়গা থেকে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। আর রাজনৈতিক ভূমিপট দালালেরা সেখানে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত নিজ ক্ষেত্র, নিজ জায়গায়, টিএমসি বলেন, বিজেপি বলেন, কংগ্রেস বলেন, সিপিএম বলেন, আজ পর্যন্ত তারা দালালি করে চলছে। আর আদিবাসীদের অর্থ তারা লুটপাট করে চলেছে।